নমস্কার, সুস্বাগতম সবাইকে। প্রাণগোপাল বাবুকেও সুস্বাগতম আমাদের স্টুডিওতে। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন বায়োলজিক্যাল সায়েন্সেসের একেবারে কি বলবো স্বনামধন্য একজন শিক্ষক প্রাণগোপাল প্রামাণিক। দীর্ঘ 17 বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। মাধ্যমিক বোর্ড এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পরীক্ষক হিসেবেও যুক্ত রয়েছেন। তার সেই অভিজ্ঞতাকে সম্বল করে আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক 2024 দিতে চলেছে তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের প্রয়াস জারি থাকবে, কারণ আমরা অনেকের কাছ থেকেই স্যার খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, তারা উপকৃত হচ্ছে, এতেই আমরা খুশি। এবং অভিভাবকদের কাছ থেকেও আমরা অনেক ইতিবাচক কথাবার্তা পাচ্ছি। যাই হোক, আমরা আর গৌরচন্দ্রিকা দীর্ঘায়িত না করে সরাসরি বিষয়ে প্রবেশ করব। আর 4-5টা আপনার কি বলে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের মতোই এটারও মোট নাম্বার হচ্ছে 70। আজকের আলোচনা মূলত আমরা এই 70 নাম্বারের মধ্যে সীমাবদ্ধ রাখবো, কারণ ইতিমধ্যেই 30 নাম্বারের প্র্যাকটিক্যাল দিয়ে দিয়েছে। তা শুরু করুন প্রাণগোপাল বাবু, আপনার আলোচনা। আমি সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাই আসন্ন এইচএসে বসার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। সবাইকেই বলছি, আমি সরাসরি সাবজেক্টেই ঢুকে যাচ্ছি। প্রথমেই যে আমাদের বিষয়টা মানে বায়োলজিক্যাল সায়েন্সের মানে জীবের জনন, সেই জীবের জননে আমরা যদি দেখি, আর একটা জিনিস বলে দিই যে এই যে গত বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্নটা, সেইটা যদি আমরা দেখি মানে সেইটা বলবো না যে প্রশ্ন রিপিট হয় না, হয়, কিন্তু তবুও আমরা একটু সময় চলে এসেছে একটু এগিয়ে যাওয়ার জন্য সেইগুলোকে বাদ দিয়ে বাকিগুলো পড়া আমার মনে হয় ভালো। সেইটা যদিও আমি সাজেশনের কথা বলছি না, সব কিছুই খুঁটিয়ে পড়া ভালো। যেমন আমি যদি জীবের জননের ক্ষেত্রে পরপর ভাঙি, প্রথমে জীবের জনন, তারপরে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তারপরে মানুষের জনন, তারপরে জননগত স্বাস্থ্য, এই ইউনিট 1-এর কথা যদি আমরা একটু আলোচনা করি, সেইখানে আমরা দেখব জীবের জননের থেকে আমি কোশ্চেন প্যাটার্ন সবাই জানে, মোটামুটি টেস্ট পরীক্ষা দিয়েছে, কোশ্চেন প্যাটার্ন সবাই জানে। এমসিকিউ 14টা থাকে, তারপরে 2টো শর্ট প্রশ্ন থাকে 4টে, তারপরে 2 নম্বরের 5টা থাকে, 3 নম্বরের 9টা, আর 5 নম্বরের 3টে থাকে। এইখানে আমরা প্রত্যেক টেক্সট বইয়েতেই হোক বা প্রশ্ন বিচিত্রাতেই হোক, সেইখানে আমরা কোথা থেকে কতগুলো এমসিকিউ পড়ে সেগুলো মোটামুটি আমরা জানি। আমি সেইগুলোর বিশ্লেষণে না গিয়ে এমসিকিউ পড়ে, বড় প্রশ্নও পড়ে। এই যে এই ইউনিট 1 থেকে বড় প্রশ্ন মানে 5 নম্বরের প্রশ্নও পড়ে, আবার 3 নম্বরের জায়গাতেও আসে, 2 নম্বরের জায়গাতেও আসে, 1 নম্বরের জায়গাতেও আসে। ফলে আমি ছাড়বো না, মানে কোনো চ্যাপ্টার বাদ দিয়ে অন্য চ্যাপ্টার, অনেক সময় অল্টারনেটিভ অথবা দিয়ে পড়ে, সেই অথবা দিয়ে পড়লো মানে এই যেমন আমি বলছি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন আর মানে মানুষের জনন, সেই জায়গা থেকে 5 নম্বরের জায়গাতে একটা অথবা দিয়ে পড়ে। কেউ যদি ভাবে যে আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জননটা করবো না, মানুষের জনন চ্যাপ্টারটা করবো, যেমন এবার একটু যদি বলি যে শুক্রাশয়ের কোলাস্থানিক গঠনটা একটু ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়। আবার দেখবো মানে সেটা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ কিভাবে গঠিত হয় বা শস্য কিভাবে উদ্ভিদের গঠিত হয়, সেইগুলোও ইম্পর্টেন্ট আছে। এটা অথবা দিয়ে পড়লো। এবার আমি যদি একটা চ্যাপ্টার ছেড়ে দিই, আমি একটা চ্যাপ্টারকে ভালো করে করলাম, কিন্তু দেখবো সেইটা 3 নম্বরের জায়গাতে পড়েছে, কি 2 নম্বরের জায়গায় পড়েছে, কি এমসিকিউ এ পড়েছে, সেখানে কিন্তু আমি ঠকে যাব। সেইটা না করে সব চ্যাপ্টারই সোজা যদি আমি সেই রকম করে হৃদয়ে নিই, সেইখানে আমি যদি দেখি, এবার আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো কেমন ধরনের লেখা উচিত বা কেমন পড়ে সেইগুলো একটু আলোচনা করি। আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন একটু আগেই বলছিলাম যে এবারে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি, এই যে ভ্রূণস্থলী বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ ডিম্বকের ভেতরে, তার বাইরে ভ্রূণ পোষক কলা কি ট্যাপেটাম, তার ভেতরে যে 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসযুক্ত ভ্রূণস্থলী গঠিত হয়, তার মধ্যে এগ অ্যাপারেটাস কোনটা, গর্ভযন্ত্র, তার সঙ্গে সাইনার্জিস্ট সহকারী নিউক্লিয়াস সেইগুলো কেমন, বা প্রতিপাদ নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস সেইগুলো কিভাবে শস্য গঠন করে, এইগুলো থেকে শর্ট প্রশ্নও থাকবে, আবার 2 নম্বরের বড় প্রশ্নও থাকতে পারে। ওইখানে আরেকটু বলে দিই যে এইখানে ইতর পরাগ যোগ, স্বপরাগ যোগ, বা আরও দেখব যে এই যে পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি গতবারে যদিও পড়েছিলাম, সেটাকে একটু অ্যাভয়েড করতে বললাম, সেখান থেকেও হয়তো নালী নিউক্লিয়াস, সেখান থেকে এমসিকিউ আসতে পারে। যে অনেক সময় এটা দেখা যায় যে এমসিকিউ যেখান থেকে আসলো তার পরের বছর বড় প্রশ্ন সেখান থেকে বেশি আসে, টাচ করে, এরকম আর কি দেখা যায়।
সেইখানে আমি যদি দেখি যে এই যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেইখানে দিনিষেক এইগুলো না দিয়ে এই যে আমি একটু আগে বললাম যে শস্যের গঠন, নিউক্লিয়ার শস্য, সেলুলার শস্য, হ্যালোবিয়াল শস্য, এইগুলো কোন কোন উদ্ভিদে দেখা যায় বা কিভাবে গঠিত হয়। যে নিউক্লিয়ার শস্য আমরা জানি মানে গুপ্তবীজী উদ্ভিদের শস্য, ব্যক্তবীজী উদ্ভিদের শস্য এরকম আলাদা হয়। এদের ক্ষেত্রে ট্রিপ্লয়েড হয়, নির্ণিত নিউক্লিয়াস দিনিষেকের দ্বারা নিষিক্ত হয়ে ট্রিপ্লয়েড শস্য গঠন করে। সেই শস্য নিউক্লিয়াস 3N ট্রিপ্লয়েড, সেইটা সরাসরি শুধু নিউক্লিয়াসগুলো প্রথমে বিভাজিত হয়ে একটা শস্য গঠন করলো, পরে তার চারিদিকে সাইটোপ্লাজম কোষপর্দা আবৃত হয়ে একটা শস্য কলা গঠন করে, যেটা আমাদের ভ্রূণের প্রধান খাদ্য। সেইগুলো হয়, সেটা নিউক্লিয়ার শস্য। আবার দেখবো সেলুলার শস্য কোষ বিভাজন হয়ে কোষের তাল গঠন করে। আবার এই যে হ্যালোবিয়াল শস্য যেটা বলছি, সেইখানে আমরা দেখবো দুটোর মাঝামাঝি, প্রথমে নিউক্লিয়াস কিছুটা হলো বিভাজিত, তারপরে কিছুটা কোষ বিভাজিত। এই যে আমি 3 ধরনের শস্যের গঠন বললাম, এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আরও দেখবো এইখানে এই যে আমি ইতর পরাগযোগ বললাম, যে একটা উদ্ভিদে কেন ইতর পরাগযোগ হবে, ইতর পরাগযোগের জন্য কি ধরনের অভিযোজন দেখা যায়। আমরা যদি দেখি যে প্রোট্যান্ড্রি কি, প্রোটোগাইনি কি, মানে এই ধরনের টার্মগুলো যেমন শর্ট প্রশ্নও পড়ে, এই যে প্রোট্যান্ড্রি, সেইখানে আমি দেখবো যে এই যে ইতর পরাগযোগ, একটা উভলিঙ্গ ফুল, তার গর্ভকেশর চক্র, পুংকেশর চক্র দুটোই আছে, তবুও তার স্বপরাগযোগ হচ্ছে না, ইতর পরাগযোগ। অন্য ফুলের, অন্য একই প্রজাতির অন্য উদ্ভিদের তার পুংকেশ্বরের পরাগরেণু এসে এই ফুলে গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, সেটা ইতর পরাগযোগ। সেইটা কেন হলো, এই যে এইখানে আমি দেখব যে অসম পরিণতি, তার গর্ভকেশর পুংকেশ্বর চক্র, দেখা যায় পুংকেশ্বর চক্র আগে পরিণত হলো, গর্ভকেশর তখন পরিণত হয়নি, ফলে সেই গর্ভমুণ্ডে পতিত হলেও নিষেক হবে না। সেই ক্ষেত্রে আমি দেখব, যেমন জবা ফুলের ক্ষেত্রে দেখা যায়, সেটা অন্য উদ্ভিদের সঙ্গে নিষেধ করাতে হবে। এইগুলোকে বলে প্রোট্যান্ড্রি। আবার প্রোটোগাইনি কি, গর্ভকেশর চক্র আগে পরিণত হয়, পুংকেশর চক্র পরে পরিণত হয়, ফলে তাদের মধ্যেও নিষেক হচ্ছে না, মানে পরাগযোগ হচ্ছে না, ফলে অন্য ফুলের সাহায্যে এইগুলো, এই যে ইতর পরাগযোগের জন্য অভিযোজন, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। স্বপরাগযোগের অভিযোজন আমি যদি ক্লিষ্টগ্যামি দেখি, সমপরিণতি দেখি, যেটা বলছিলাম ইতর পরাগযোগের জন্য অভিযোজন, এই যে অসম পরিণতি, বিষম পরিণতি, এইগুলো বলছিলাম। তারপরে আমরা আসি যে এই যে পরাগ নালী ডিম্বকের মধ্যে কোন জায়গা দিয়ে প্রবেশ করে, এইগুলো আসতে পারে। যেমন চেলাজোগ্যামি, মেসোগ্যামি, পোরোগ্যামি। পোরোগ্যামি মানে ডিম্বক রন্ধ্র দিয়ে যদি পরাগ নালী প্রবেশ করে, সেটা পোরোগ্যামি। চেলাজোগ্যামি মাঝের রাস্তা দিয়ে, আবার মানে শেষ দিয়ে চেলাজা দিয়ে। আবার দেখো মেসোগ্যামি মাঝের রাস্তা দিয়ে, এইগুলো আছে। যেমন মানে জেনোগ্যামি, অ্যালোগ্যামি, এইগুলো অটোগ্যামি, মানে এগুলো স্বপরাগযোগেরই আর এক নাম। এইগুলো থেকে এমসিকিউ আসতে পারে। তারপরে আমরা চলে আসি মানুষের জনন। সেই মানুষের জননে একটু আগে আমি বলেছিলাম যে শুক্রাশয়ের কোলাস্থানিক গঠন যদি এরকমও পড়তে পারে যে সেমিনিফেরাস টিউবুলের অভ্যন্তরের যে কোলাস্তর, সেটা মানে পর্যায়ক্রমে সাজাও। সেখানে আমরা দেখবো যে স্পারমাটোগোনিয়াম, যে প্রথমে যে নালীটা, সে বাইরের আবরণী টিউনিকা অ্যালবুজিনিয়া, তার ভেতরে সেমিনিফেরাস টিউবুলগুলো আছে, তার মাঝে মাঝে আমরা দেখবো লেডিকের আন্তর্কোষ। সেইগুলো নয়, আমি যদি সেমিনিফেরাস টিউবুলেরও ভেতরে দেখবো স্পারমাটোগোনিয়াম, সেখানে সার্টোলি কোষ আছে, স্পারমাটোগোনিয়াম, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পারমাটোজোয়া। এই যে পরপর পর্যায়ক্রমগুলো, এগুলো এমসিকিউতেও আসতে পারে, আবার 2 নম্বরের প্রশ্নতেও আসতে পারে। আমি সেই জন্য বলছি একটু খুঁটিয়ে পড়বে, মোটামুটি নলেজ আছে তোমাদের যা পড়েছো। আর একটা জিনিস বলে দিই যে এই যে আমি বলছি, আমার এই ভিডিও দেখে মনে হচ্ছে যে আমি এটা পড়িনি, তার জন্য ঘাবড়ানোর কিছু নেই। এখনো অনেক সময় আছে, শুধু একবার চোখ বুলিয়ে নেওয়া, তাতেই পড়া হয়ে যাবে। তারপরে আমরা চলে আসি এখানে শুক্রাণুর গঠন, তার অ্যাক্রোজোম টুপি। এইখানে আমরা ফার্টিলাইজেশন নিষেকের সময় এগুলো পড়বো, যে অ্যাক্রোজোম বিক্রিয়া, কর্টিক্যাল বিক্রিয়া কি, ফার্টিলাইজেশন কোন, ফার্টিলাইজেশন মেমব্রেন, এইগুলো কি, এগুলোর গুরুত্ব কি, সেইগুলোও যেমন এখানে পড়তে হবে, তেমনি শুধু শুক্রাণুর গঠন বা পরিণত ডিম্বথলির গঠন, এইগুলোও কিন্তু এখানে পড়তে হবে। এইখানে আরেকটু বলে দিই যে নিষেকের জায়গাতে ক্যাপাসিটেশন কি, গত বছর যেমন আমরা দেখেছিলাম রোপণ, ইমপ্ল্যান্টেশন, যে কোন দশাতে, 2-1 বছর আগেও পড়েছিল যে কোন দশাতে কোথায় রোপিত হয়, এরকম একটা প্রশ্ন 2 নম্বরের পড়েছিল। এখানে আমি দেখলাম 1 নম্বরের পড়েছে। এইগুলো একটা রিপিট বলা যেতে পারে যে রোপণ কোথায় সম্পন্ন হয়। আমরা দেখবো জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয়, সেটা কোন দশায়, ব্লাস্টুলা দশা। এই যে ভ্রূণের পরিস্ফুরণের দশাগুলো, প্রথমে জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, তারপরে অর্গ্যান ফর্মেশন, এই ধাপগুলোও যেন মাথায় থাকে, মনে থাকে, পরপর স্টেপগুলো এমসিকিউ
এমসিকিউ দিতে পারে, বা কার পরে কি দশা, গ্যাস্ট্রুলেশন বা গ্যাস্ট্রুলা তার বৈশিষ্ট্য লেখো, এরকমও আসতে পারে। যে সেটা ত্রিস্তরী হয়, সেখান থেকে অঙ্গ উৎপাদন হয়, বা কার পরে প্লাস্টুলার পরে গ্যাস্ট্রুলা তৈরি হয়, এইগুলো যেন মাথাতে থাকে। তারপরে আমরা এখানে আসবো যে উজেনেসিস বা স্পারমাটোজেনেসিস, এইগুলোর রেখচিত্র অনেক সময় পড়ে 2 নম্বরে। যে পরপর একটু আগেই যেটা আমি পরপর ধাপগুলো বলেছিলাম, স্পারমাটোগোনিয়াম সেখান থেকে এলো, বা এরকম বলতে পারে যে উজেনেসিসে কোন দশায় মিওসিস 1 সম্পন্ন হয়। সেখানে আমরা দেখবো উগোনিয়াম, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি। এইখানে দেখবে এই যে রেখচিত্র বইয়েতেই বা আমার কোথাতে, সেইখানে দেখবে যে 2 থেকে কোথায় এন হচ্ছে। আমরা দেখবো প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট, গৌণ উসাইট, সেইখানে দেখবে এন, এখানে মিওসিস 1। এই যে হ্রাস বিভাজন, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়, এইটা তোমরা হাতে নাতে প্রমাণ পাবে। এইখানে এই যে উজেনেসিস, স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজোয়ার গঠন, এইখানে এই মানুষের জনন থেকে এইগুলো আছে। এরপরে আমরা চলে যাই জননগত স্বাস্থ্য, সেইখানে আমরা দেখব এমটিপি, অ্যামনিওসেন্টেসিস। এবারে কিন্তু এইগুলো থেকে আসার সম্ভাবনা, এই যে এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এমটিপি তার সুফল আমরা জানি বা কেন করা হয়। অনেক সময় এমসিকিউতে পড়ে যে এমটিপির সময় সরকার থেকে কতদিন পর্যন্ত রাখা হয়েছে, সেটা 24 সপ্তাহ, 10 সপ্তাহ, 25 সপ্তাহ কি 30 সপ্তাহ, এইরকম একটা এমসিকিউ আসে। সেইখানে আমরা দেখব যে 24 সপ্তাহ পর্যন্ত, তারপরে আর গর্ভপাত করা যাবে না। মানে যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, গর্ভাবস্থার শেষ করা। সেইখানে আমরা দেখব অবাঞ্ছিত গর্ভ সঞ্চার হলে, সেটা অনেক কারণে হতে পারে। তার এই যে এমটিপির যদি আমরা সুফল বলি, যে কেউ চায়নি তার গর্ভ সঞ্চার হয়েছে, সেগুলো অনেক কারণে হতে পারে। সামাজিক অনেক কুফলের ফলে তারা গর্ভাবস্থা হয়, সেইখানে তাদের টার্মিনেশন। বা অনেক সময় প্রসূতির জীবন সংশয় থাকে, যে সে যদি গর্ভাবস্থাটা সম্পূর্ণ করে, দেখা যাচ্ছে প্রসূতির মৃত্যু ঘটতে পারে, তখন কিন্তু এই এমটিপিটা করাতে হয়। সেই এমটিপি করাতে গেলে ভ্রূণের বয়সকাল কতদিন পর্যন্ত, আমরা দেখবো যে এটা মানে আইনসম্মতভাবে 24 সপ্তাহ, সেইগুলো যেন মাথায় থাকে। বা এমটিপির যে সুফল কি, যে অবাঞ্ছিত বা একটা প্রসূতিকে বাঁচানো, সেইগুলো রাখা। তারপরে আমরা আসবো অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস ভ্রূণের, গর্ভস্থ ভ্রূণের যে ক্রোমোজোমাল মানে অ্যাবনর্মালিটিস, ক্রোমোজোমের যে ত্রুটি বা ক্রোমোজোমের সংখ্যা কি ক্রোমোজোমের গঠনগত ত্রুটি, সেইগুলো নির্ণয় করে ভ্রূণের এই যে গর্ভপাত করানো, যদি ত্রুটি থাকে, সেই পরীক্ষাটার পদ্ধতি হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। ভ্রূণের অ্যামনিওটিক গহ্বর থেকে অ্যামনিওটিক তরল নিষ্কাশন করে তার ক্রোমোজোম বিন্যাসটা দেখা হয়, সেটা অ্যামনিওসেন্টেসিসের সুফল পড়ে। অনেক সময় কুফলও পড়ে। অনেক সময় এই যে ক্রোমোজোম যখনই বিন্যাস করা হচ্ছে, তার মধ্যে XX আছে না XY আছে। যদি কেউ পুত্র সন্তান চায়, আমরা দেখি সামাজিকভাবে কন্যা সন্তানটা অবহেলিত হচ্ছে, ফিমেল ফিটোসিড মানে কন্যা সন্তানের কন্যা ভ্রূণ হত্যা, এগুলো তো আমরা পড়েই থাকি, পেপারে পড়ে থাকি। সেইগুলো হচ্ছে এর কুফল। অ্যামনিওসেন্টেসিস করে দেখা গেল সে গর্ভস্থ ভ্রূণ কন্যা, তাকে গর্ভপাত করানো হলো। এইগুলো যাতে না হয়, সেইটা এই কুফল থেকে এড়িয়ে, মানে এইগুলো উচিত নয়, সেটা আমরা কুফলের দিকে গেলাম। আর সুফলের দিকে কি, যখন গর্ভস্থ ভ্রূণের মধ্যে ক্রোমোজোমের ত্রুটি থাকে, তখন সেই সন্তান জন্মেই মারা যেতে পারে, কি জন্মানোর কিছুদিন পরে মারা যেতে পারে। সেই সন্তানগুলো ভূমিষ্ঠ হয়ে তো আমি সামাজিকভাবে কোনো লাভবান হবে না, পিতামাতারও অনেক কষ্ট। সেইখানে এই মেডিকেল টার্মিনেশন করে মানে গর্ভপাত করানো হয়। এইগুলো হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। তারপরে আমি আসি STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌন সংসর্গের ফলে সঞ্চারিত রোগ। সেইগুলো আমরা দেখবো এখানে অনেক কিছু। এইডস তো আমরা জানি, মাধ্যমিক থেকে এইডস পড়ে আসছি, সেগুলো যৌন সংসর্গের ফলে, নারী পুরুষের মিলনের ফলে এক দেহ থেকে অন্য দেহে সঞ্চারিত হয়। ইনজেকশন, সিরিঞ্জ, ব্লাড ডোনেশন মানে রক্ত সঞ্চালনের ফলেও হয়। সেইগুলোও যেমন আমরা দেখেছি, তেমনি আরও অনেক ডিজিজ আছে, যেমন গনোরিয়া, সিফিলিস, হেপাটাইটিস, এইগুলো কিন্তু এই STDর মধ্যে পড়ে। এই যে গনোরিয়া, তার এই 1 বছর ছাড়া বা এরকমই আসে, হয় গনোরিয়া, সিফিলিস, না হলে এইডস, এইগুলো আসতেই থাকে। যে কারো প্যাথোজেনের নাম কি, লক্ষণ, এই যেমন নিসারিয়া গনোরি, এইগুলোকে বারবারই বলছি, অনেক স্টুডেন্টই ভুল করে বানানটা। নিসারিয়া, এই যে NEISSERIA, GONORRHOEA, মানে এই বানানটা, এই যে আমরা জানি বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে দুটো আন্ডারলাইন করতে হয়, গণ, প্রজাতি, এইগুলো যেন একটু মাথায় থাকে।
নিসারিয়া গনোরি, যেমন আমরা সিফিলিসের ক্ষেত্রে দেখবো ট্রিপোনিমা প্যালিডাম, এইগুলো যেন একটু মাথায় থাকে। তারপরে তো এখানে রিংওয়ার্ম এইগুলো কিছু কিছু আছেই, পরের দিকে আমরা স্বাস্থ্য চিকিৎসা সেইগুলো জায়গাতে আসবো। এই জায়গাতে আমরা শুধু মানুষের মানে জননগত স্বাস্থ্য নিয়ে এই জায়গাটা, তারপরে আমরা আসবো পরের চ্যাপ্টারে আসি জিনতত্ত্ব ও বিবর্তন। জিনতত্ত্ব মানে আমরা জানি বংশগতি, বংশগতির দুটো চ্যাপ্টার আছে জানি, বংশগতির আণবিক ভিত্তি আর একটা দেখবো যে বংশগতি ও বিভেদ। সেই জায়গাতে আমরা দেখব এখান থেকে 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন পড়ে, আর বংশগতির আণবিক ভিত্তি থেকে সেইখান থেকে 5 নম্বরের জায়গাতে প্রশ্ন পড়ে। আর এমসিকিউ আমি তো বারবারই বলছি যে সব চ্যাপ্টার থেকে এমসিকিউ আছে, 1 নম্বরে 2 নম্বরে এই প্রশ্নগুলোই আছে। এবারে আসি এই জায়গা থেকে, যেমন প্লিওট্রপি কি, মাল্টিপল জিন কি, কি লিঙ্কেজ কি, এইগুলো এইখান থেকে এবারে ইম্পর্টেন্ট আছে। যেমন মাল্টিপল অ্যালিল আর মাল্টিপল জিনের মধ্যে পার্থক্য কি, আমরা দেখবো যে মানে প্লিওট্রপি, এপিস্ট্যাসিস, মাল্টিপল জিন, এইগুলো আমি বলতে চাইছি যে 2 নম্বরের মতোই রেডি করবে সবাই, শুধু সংজ্ঞাটা বা একটা উদাহরণ। যেমন আমি দেখবো যে প্লিওট্রপি আমরা দেখেছি যে একটা জিন দেহের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যে লম্বা, চোখের তারা, আমরা জানি আমাদের দেহে অনেক বৈশিষ্ট্য আছে, সেটা একটা জিন একটা বৈশিষ্ট্য, কিন্তু দেখবো অনেক সময় একটা জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। যেমন ফিনাইল কিটোনুরিয়া একটা ডিজিজ, মানে তার মানে কিটোন বডি, ফিনাইল অ্যালানিনের বিপাক্রিয়া, মূত্র দ্বারা কিটোন বডি নির্গত হওয়া, আবার দেখো মস্তিষ্ক বিকাশ না হওয়া, আরও অনেক, এই যে অনেকগুলো লক্ষণ আমি এক্ষুনি বললাম সেটা একটা জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়, এইগুলো প্লিওট্রপির উদাহরণ। আবার দেখবো যে মাল্টিপল জিন মানে একটি বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেইগুলো আমরা দেখবো মাল্টিপল জিন। যেমন আমাদের ত্বকের বর্ণ, সেইটা দেখবো মাল্টিপল জিনের উদাহরণ। তার অনেক সময় 1 বছর আমি দেখেছি এসেছিল উচ্চ মাধ্যমিকে যে মাল্টিপল জিনের উত্তরাধিকার কোষের সাহায্যে দেখো, সেইখানে আমরা মিউল্যাটো থেকে শুরু করে একদম কালো মানে চামড়ার লোকেরা, মেলানিন তাদের বেশি উৎপন্ন হয়, আবার দেখবে একদম সাদা বর্ণের লোক, তাদের মাঝামাঝি বর্ণগুলো কিভাবে আসে, সেইগুলো অনেকগুলো জিন ABCD করে বইতে ক্রস করা আছে, সেটাও একটু প্র্যাকটিস করবে যে মাল্টিপল জিনের উত্তরাধিকার ক্রসের সাহায্যে দেখা। এটাও যেমন পরে 3 নম্বরের জায়গাতে পড়তে পারে। আবার মাল্টিপল জিন কি, আবার একটু আগে আমি যেটা বলছিলাম মাল্টিপল জিন আর মাল্টিপল অ্যালিলের মধ্যে পার্থক্য। অ্যালিল মানে আমরা দেখেছি যে একটা জিনের একাধিক রূপ, তাকে বলে অ্যালিল। হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বলে। যেমন মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন ক্যাপিটাল টি স্মল টি, এরা পরস্পর অ্যালিল, কিন্তু দেখবে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য একাধিক জিন থাকে, সেইগুলোকে বলা হয় মাল্টিপল অ্যালিল। যেমন আমাদের রক্তের গ্রুপ নির্ধারণকারী জিন আমরা দেখব 3 ধরনের আছে, A, B আর O। তারা কে কিভাবে থাকে, কিভাবে আমরা হয়, সেগুলো আমরা জানি, সেখানে সহপ্রকটতা দেখা যায়। A গ্রুপ, AB গ্রুপ, আবার O গ্রুপ, B গ্রুপ, আমরা দেখি 4 ধরনের রক্তের গ্রুপ আছে। এই যে 4টে রূপ, একটাই বৈশিষ্ট্য রক্তের গ্রুপ নির্ধারণ, সেখানে আমরা দেখব অনেকগুলো অ্যালিল, তাহলে মাল্টিপল অ্যালিল আলাদা, মাল্টিপল জিন আলাদা, এইগুলো যেন মাথায় এই একদম সেই মাধ্যমিকের মতো পার্থক্যের মতো করে লিখতে হবে, বিষয় দেওয়া থাকবে এইরকম তো নয়, যেন ধারণাটা থাকে আমরা মাল্টিপল জিন কি, মাল্টিপল অ্যালিল কি, এইগুলো দেখবো। আবার এপিস্ট্যাসিসও দেখবো। এপিস্ট্যাসিস হচ্ছে যে আমরা অ্যালিলের ক্ষেত্রে কি দেখেছি, প্রকট অ্যালিল প্রচ্ছন্ন অ্যালিলকে প্রকাশিত হতে দেয় না, চেপে দেয়, এগুলো আমরা দেখেছি। ক্যাপিটাল টি স্মল টি থাকলে যদি একটা হেটেরোজাইগাস জীবের মধ্যে লম্বাই প্রকাশ পাবে, ক্যাপিটাল টিটাই প্রকাশ পায়, প্রচ্ছন্ন বেটে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না। এই যে প্রকট আর প্রচ্ছন্ন ব্যাপারটা দেখলাম, তেমনি দেখবো যে তারা পরস্পর অ্যালিল নয়, একই লোকাসে অবস্থিত নয়, অন্য ক্রোমোজোমে অবস্থিত হতে পারে, তারাও পাশাপাশি অন্য জিনকে প্রকাশিত হতে দেয় না। তাহলে অ্যালিল নয় এমন একাধিক জিন পরস্পরের যে আন্তঃক্রিয়ার ফলে প্রকাশিত হতে দেয় না, তাকে বলা হয় এপিস্ট্যাসিস। সেখানে আমরা এই এপিস্ট্যাসিসের উদাহরণের মধ্যে আমরা মুরগির ঝুঁটি নির্ধারণকারী জিন দেখতে পাবো। মুরগির 4 ধরনের ঝুঁটি, ফ্রি স্টাইল, ওয়ালনাট, পি টাইপ, সেগুলো রোজিয়েট, এইরকম 4 ধরনের সেগুলো আছে। একটু জাস্ট টাচ থাকবে, যেন মাথায় থাকে যে এপিস্ট্যাসিস কি, তার উদাহরণ দাও, এইগুলো যেন এখানে থাকে। এটা বংশগতি ও বিভেদ থেকে এলাম। তারপরে আমরা চলে আসি বংশগতির আণবিক ভিত্তি। এখান থেকে কিন্তু 2 নম্বর 1 নম্বর এমসিকিউ সব কিছু আসতে পারে।
বারবার বলছি এই জায়গা থেকে গত বছর ওপেরন পড়েছিল আর রেপ্লিকেশনের কিছু ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ দ্বিত্বকরণ। এবারে যেটা বলছি ট্রান্সলেশন আর ট্রান্সক্রিপশন, এই দুটো জায়গায় যেন একদম পরিষ্কার ধারণা থাকে। আমরা প্রত্যেকটারই দেখবো ডিএনএ রেপ্লিকেশন হোক, ডিএনএ ট্রান্সক্রিপশন হোক বা ট্রান্সলেশন হোক, তার 3টে পর্যায় থাকে, প্রারম্ভিক, দীর্ঘীকরণ আর সমাপ্তিকরণ। সেইগুলোর মধ্যে হয়তো বললো ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক তো সেটি বর্ণনা করো, তার সঙ্গে একটা অন্য কিছু পাঞ্চ করে দিতে পারে। এই যে 5 নম্বরের প্রশ্নের জায়গাতে আসি, 3+2, 4+1 এইরকমগুলো থাকতে পারে। আবার আমি যদি দেখি ট্রান্সলেশন প্রক্রিয়ায় তার প্রারম্ভিক পর্যায়, সেইখানে আমরা যদি দেখি টিআরএনএ চার্জিং কি, সেখানেও আসতে পারে যে টিআরএনএ, এই যে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিস, সেখানে প্রারম্ভিক কোডন এইইউজি কি, স্টপ কোডনগুলো কি কি, সেইখান থেকেও অনেক এমসিকিউ আসতে পারে, আবার ওই শর্ট প্রশ্ন জায়গাতেও আসতে পারে। তাহলে আমি এখানে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, প্রোটিন সংশ্লেষ, সেইগুলোর যেন ধারণা থাকে। যেমন আমরা দেখবো যে হেয়ারপিন লুপ কি, বা হেয়ারপিন লুপের বা রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে, বা রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, সেটা কিভাবে সম্পন্ন হয় ব্যাখ্যা করো, সেটা একটা 3 নম্বর জায়গাতে আসতে পারে। সেইগুলো যেন মাথায় আইডিয়া থাকে। আবার দেখবো যে আপস্ট্রিম টাটা বক্স কি, আমরা ট্রান্সক্রিপশনের যে জায়গায় শুরু হয় সেইখানে আমরা দেখব যে আপস্ট্রিম মানে 0 যদি ধরি, তার বাম দিকে সেটা মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। -10 আপস্ট্রিমে একটা সজ্জাক্রম থাকে, যেখানে তাকে প্রিবনো বক্স বা টাটা বক্স বলে, যেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হয়। আবার দেখব তার ডাউন স্ট্রিম, সেখানে অনেক জিন থাকে, সেইগুলো আমরা এখানে দেখব। সেইগুলোর কথা বলছি যেন ধারণা থাকে। তারপরে আসি ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে, এবারে কিন্তু অনেক শর্ট প্রশ্ন আসতে পারে। যেমন শুধু দুটো এনজাইমের নাম, উৎসেচকের নাম তুলে দিল, সেই উৎসেচকগুলো কি কাজ করে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ দ্বিত্বকরণের ক্ষেত্রে, বা ডিএনএ রেপ্লিকেশনকে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন বলা হয় কেন, বা সেখানে মানে কি কি আইসোটোপ দিয়ে মেসেলসন ও স্ট্যাল দুজন পরীক্ষা দ্বারা প্রমাণ করেছিলেন, সেই N15 N14, সেইগুলোও যেন মাথায় থাকে। তারপরে আমি আসবো যে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ, সেখানে ল্যাগিং তন্ত্রী, লিডিং তন্ত্রী কি, তারপরে ওকাজাকি খণ্ড কি, সেই ওকাজাকি খণ্ডকে জুড়তে কে সাহায্য করে, সেখানে জেনেটিক গ্লু কি বা জেনেটিক নাইফ কি, এইগুলো যেন একটু ধারণা থাকে। বা এরকম বললাম যে রেপ্লিকেশন ফর্ক কি বা রেপ্লিজোম কি, আমি এইগুলো বলছি শর্ট প্রশ্নের জন্য। এবারে বড় প্রশ্নের কথা বারবারই বলছি, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের দিকে একটু খেয়াল রাখবে। সেটা প্রারম্ভিক পর্যায়ে হতে পারে বা টার্মিনেশন শেষ পর্যায়ে হতে পারে। সেখানে এই যে রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে স্টপ কোডনের কাছে এলে সেইগুলো আমরা দেখতে পাই। এরপরে আমরা আসবো যে এই যে বিবর্তন, এখানে ইউনিট 2-তে বিবর্তন আছে। সেই বিবর্তনের ক্ষেত্রে আমরা অভিব্যক্তির কৌশলও যেমন পাবো, তেমনি বিবর্তনের এই হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম, তার সেই জায়গাতেও আমরা পাবো। আবার দেখবো মানুষের বিবর্তন, অনেক সময় মানুষের বিবর্তন থেকে একটু আধটু মানে পুরোপুরি সেই মাধ্যমিকে যেমন পড়েছিল ঘোড়ার বিবর্তনের পুরো রেখচিত্র, মানে ইওহিপ্পাস এইগুলো ছিল, আমি সেইগুলো না গিয়ে এখানে দেখবো পিকিং মানুষ বা পিকিং ম্যান কি, জাভা ম্যান কি, অস্ট্রালোপিথেকাস, রেমাপিথেকাস বা ড্রায়োপিথেকাস কি, তারপরেও আমরা যদি দেখি হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস, বা এরকম একটা দিল যে কোন মানুষ প্রথম সোজা হয়ে দাঁড়াতে শিখেছিল, বা কোন মানুষ গুহায় চিত্র আঁকতে শিখেছিল, এইগুলোও কিন্তু মানুষের অভিব্যক্তির যে বৈশিষ্ট্য বা মস্তিষ্কের বিকাশ। বা ক্রোম্যাগনন ম্যানকে মানুষের একদম কাছাকাছি ধরা হয় কেন, মানে তার সঙ্গে আমাদের বৈশিষ্ট্যের অনেক মিল আছে। বা নিয়ান্ডারথ্যাল মানুষ, হোমোস্যাপিয়েন্স নিয়ান্ডারথ্যালেন্সিস বা হোমোস্যাপিয়েন্স পিকিনেন্সিস, এইগুলোর জাস্ট একটু আধটু করে বৈশিষ্ট্য, তারা কিভাবে বসবাস করতে, তাদের জীবনযাত্রা কেমন ছিল, মস্তিষ্কের গঠন কেমন ছিল, হাতগুলো এই যে হিউমেরাস রেডিয়াস আমরা, তাদের দৈর্ঘ্য কত ছিল, আমাদের হাঁটুর নিচে পর্যন্ত যেত, এইগুলো যেন একটু মাথায় আইডিয়া থাকে। মানে মানুষের অভিব্যক্তির যে ধারা সেইগুলো। বা শিম্পাঞ্জি, যে আমরা দেখছি শিম্পাঞ্জির সঙ্গে মানুষের 95% প্রায় মিল আছে, ক্রোমোজোমের বিন্যাসে বা ক্রোমোজিনের এইরকম মিল আছে। কেন তাদের মিল আছে, তাহলে আমরা একটা জায়গায় দেখবো যে আমরা একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছিলাম। সেইখানে তারা কোন জায়গা থেকে, যে ড্রায়োপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, সেই জায়গা থেকে তাদের অভিব্যক্তির ধারা অন্যরকম, মানুষের অভিব্যক্তির ধারাটা অন্যদিকে এসেছে। সেইগুলো আমরা দেখবো যে পরপর ধাপগুলো কি কি, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, সেইগুলো আমরা আসবো। অনেক সময় এরকম দেয় পিকিং মানুষ কোন মানুষের অন্তর্গত, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমোস্যাপিয়েন্স নিয়ান্ডারথ্যালেন্সিস কি ক্রোম্যাগনন ম্যান, যেমন এমসিকিউ তো আসতে পারে 2 নম্বরের জায়গাতেও। এবারে আমরা আসবো যে এখানে এই যে প্রাকৃতিক নির্বাচন, গত বছর যেমন প্রাকৃতিক নির্বাচন থেকে
একটা জাস্ট এমসিকিউ এসেছিল, যেমন ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, সেইটা কিসের উদাহরণ? প্রাকৃতিক নির্বাচনের কি? আরো অনেকগুলো অপশন ছিল, গত বছরের প্রশ্নের কথা বলছি। এবারে প্রাকৃতিক নির্বাচনে পুরো প্রকারভেদ আসতে পারে, যেমন স্টেবিলাইজিং ন্যাচারাল সিলেকশন কি, ডিসরাপটিভ, ডাইরেকশনাল। এইরকম আমরা দেখবো যে অনেক সময় একটা পপুলেশনে, আমরা পপুলেশন কাকে বলবো, যে একই প্রজাতিভুক্ত একটা মানে নির্দিষ্ট স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত সকল জীবকে পপুলেশন বলে। সেই পপুলেশনের মধ্যে আমরা এই যে ত্বকের বর্ণ দিয়েও একটু আগে যেমন বললাম, যে বা উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি বলি যে খুব বড় দৈর্ঘ্যের গাছ, খুব ছোট দৈর্ঘ্যের গাছ, আবার মাঝারি দৈর্ঘ্যের গাছ একটা জঙ্গলে আছে, সেইখানে ঝড় বা প্রাকৃতিক বিপর্যয় এলো, সেইখানে বন্যা, প্রাকৃতিক বিপর্যয়, ঝড় এলো, ছোট গাছগুলো ডুবে গেল, আর খুব ঝড়ে বড় গাছগুলো ভেঙে গেল। তার ফলে মাঝামাঝি বৈশিষ্ট্যের জীবগুলো কিন্তু তারা প্রকৃতিতে টিকে গেল, প্রকৃতি তাদেরকে নির্বাচন করলো। তার ফলে আমাদের যে গ্রাফটা দুদিকে সরে গিয়ে স্টেবিলাইজিং হয়ে গেল। আবার এইরকমও দেখবো অনেক সময় যে মধ্যবর্তী বৈশিষ্ট্য সম্পন্ন জীবেরা অবলুপ্ত হয়ে যায়, দুটি এক্সট্রিম বৈশিষ্ট্য যারা ধারণ করেছে তারা পৃথিবীতে টিকে যায়, তখন তাদের গ্রাফটা এইরকম হয়। সেখানে দেখবো ডিসরাপটিভ ন্যাচারাল সিলেকশন। আমি এইগুলো কেন বলছি, যে এইগুলো থেকে একটু আসতে পারে শর্ট প্রশ্ন বা কিছু, এখান থেকে যদিও বড় প্রশ্ন আসে না, 5 নম্বরের প্রশ্ন আসে না। আমরা জানি 5 নম্বরের প্রশ্ন এই যে জীবের জনন থেকে, তারপরে বংশগতি থেকে, তারপরে আমরা দেখব শেষ চ্যাপ্টার মানে বাস্তুতন্ত্র, সেই জায়গা থেকে আসে। এরপরে আমরা যদি আসি যে এখানে জিন ফ্লো কি, জেনেটিক ড্রিফট কি, এইগুলো যেন একটু ধারণা থাকে। আর হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম, আমি জানি যে কোনো পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি সাম্যাবস্থা, সেটা p+q = 1 বা p² + 2pq + q² = 1। সেখানে আমরা হোমোজাইগাস দুটো জীবের D সমান p², যে তারপরে D t 2pq, এইগুলো বা t q², এইগুলো যেন থাকে, সেটা 1। সেই হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম কখন সাম্যাবস্থা হয়? যখন এই যে প্রাকৃতিক বিপর্যয়, মিউটেশন বা জিন ফ্লো, জেনেটিক ডিফ, এই যে শক্তিগুলো যখন থাকে না, তখন বংশ পরম্পরায় একটা পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সিগুলো সাম্যাবস্থায় থাকে। এইটা হার্ডি আর উইনবার্গ দুজনে মিলে এটা বলেছিলেন, বা তার সমীকরণটা কি, এইগুলো আসতে পারে। তারপরে আমি চলে আসি জৈব প্রযুক্তি, বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজি থেকে বড় প্রশ্ন পড়ে না, কিন্তু 3 নম্বরের প্রশ্ন থাকবেই, 2 নম্বরেরও থাকবে, আবার এমসিকিউ থাকে। যেমন ট্যাগ পলিমারেজ, একটা উৎসেচকের নাম বলছি, যদিও আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ আসছি না, যে প্রশ্নগুলো মাথায় আসছে বা যেগুলো বেশি আসে সেইগুলো আমি আলোচনা করছি। যেমন ট্যাগ পলিমারেজ, TAQ, ট্যাগ পলিমারেজ, সেটা কোন ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয় বা কোন পদ্ধতিতে এটা প্রয়োগ করা হয়। আমি একটু আগে অনেকগুলো এনজাইমের নাম বললাম। বা জৈব প্রযুক্তিতে কোন কোন উৎসেচক ব্যবহার করা হয়, তার মধ্যে ট্যাগ পলিমারেজ তো আছে, ডিএনএ পলিমারেজ আছে, তারপরে লাইগেজ আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আছে, এইগুলো তো আছেই। সেইখানে যে ট্যাগ পলিমারেজ, থার্মাস অ্যাকোয়াটিকাস, তারা সেই ব্যাকটেরিয়া থেকে সংগ্রহ করা হয়। কেনই বা এই এই উৎসেচকটাকে ব্যবহার করা হয়? কারণ এইগুলো যখন PCR পলিমারেজ চেন রিয়েকশন দিয়ে একটা ডিএনএ খণ্ডর প্রতিলিপিকরণ, অনেকগুলো প্রতিলিপি তৈরি করা হয়, সেই ক্ষেত্রে এই উৎসেচকটা কাজে লাগে। কারণ এ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রারও উপর তাপমাত্রাতে কাজ করতে পারে, অন্য উৎসেচক কাজ করতে পারবে না। এইগুলো যেন একটু মাথায় থাকে। তারপরে যেটা আসি আমি এখান থেকে একটু বড় বড় যেগুলো 3 নম্বরের প্রশ্ন, যে জৈব প্রযুক্তিবিদ্যায় তার মানে ধাপগুলো লেখো। এই যে কাঙ্ক্ষিত জিন আহরণ করা, তারপরে ভেক্টরে ঢোকানো, আমি ভেক্টর সেগুলো আসবো ধীরে ধীরে, তারপরে সেই ভেক্টরকে পোষক কোষে ঢোকানো, সেখান থেকে আমরা প্রোডাক্ট পাবো। যেমন হিউমিউলিন, মানব ইনসুলিন, এবারে একটু আসার চান্স আছে। সেইখানে আমি দেখবো মানব ইনসুলিন কীভাবে প্রস্তুত করে। এখন তো ডায়াবেটিস রোগী, এই যে যেটা আমরা ডায়াবেটিস মেলিটাস, সুগার রোগী অনেক মানে ঘরে ঘরে, তাদের ক্ষেত্রে অনেক সময় ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়। আমরাও জানি আমাদের দাদু, বাবা, কাছাকাছি কোনো আত্মীয়, তাদের কাউকে ইনসুলিনের হয় ট্যাবলেট খেতে হচ্ছে, না হলে ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হয় এই সুগার মানে কমানোর জন্য। আমরা জানি ইনসুলিনের অভাব হলে ডায়াবেটিস মেলিটাস বা সুগার রোগ হয়। সেই ইনসুলিনের অভাব পূরণ করার জন্য তো আমাদের ইঞ্জেকশন নিতে হয়। সেই ইনসুলিনটা কোথা থেকে পাবো? এর ওর দেহ থেকে তো নিতে পারবো না, সেটা পরীক্ষাগারে বানানো হয় এই বায়োটেকনোলজির দ্বারা। সেটা তাহলে ইনসুলিনের জিনকে আগে, ওইটাই আমাদের কাঙ্ক্ষিত জিন, সেইটা নিয়ে তার পলিমারাইজেশন করা হবে, অনেক সংখ্যায় বানানো হলো, তারপরে ভেক্টরে প্রবেশ করিয়ে সেটা পোষক কোষে ঢোকানো হয়, সেখান থেকে আমরা প্রোডাক্ট পাই। যেমন ইকোলাই ব্যাকটেরিয়ার দিয়ে পোষক ঢোকানো হলো প্লাজমিডের মধ্যে একটা ভেক্টর, তার মধ্যে ঢুকিয়ে। এবারে যেটা আসি, এই যে ভেক্টর ব্যাপারটা কি, তাহলে আমি
এই যে ডিএনএ জৈব প্রযুক্তিবিদ্যা তার ধাপগুলো কিন্তু পড়লাম। তারপরে আসবো ভেক্টর কি, ভেক্টরের ক্ষেত্রে প্লাজমিড প্রধান ভেক্টর বা ফাজ ভাইরাস ভেক্টর, কসমিড ভেক্টর, সেখানে প্লাজমিডেরও গঠন। আমরা প্লাজমিডকেই বা কেন ব্যবহার করি, কারণ তার ক্লোন সিলেকশনে সেখানে দেখবো প্লাজমিডে অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আছে, অনেক প্যালিন্ড্রোমিক সজ্জাক্রম আছে, এরকম অনেক বৈশিষ্ট্য আছে বলেই কিন্তু প্লাজমিডকে নেওয়া হয়। প্লাজমিডটা কি, যদি এরকম করে প্লাজমিড কি, সেখানে আমরা দেখবো ব্যাকটেরিয়ার মূল জিনোম ছাড়া একাধিক গোলাকার ছোট ছোট মানে ডিএনএ পাওয়া যায়, দ্বিতন্ত্রী ডিএনএ, সেইগুলোকে বলে প্লাজমিড। সেই প্লাজমিডের মধ্যে জিনটাকে প্রবেশ করানো হয়, এটা হচ্ছে ভেক্টর। সেই ভেক্টরটা কি হয়, আবার পোষক কোষে ঢোকানো হয়, যেমন ইকোলাই কোষে ঢোকানো হলো। এবার ইকোলাই কোষগুলো ক্লোন করলে অনেকগুলো সংখ্যায় বাড়লো, প্রত্যেকের দেহে ইনসুলিনের জিন আছে, সেখান থেকে ইনসুলিন ক্ষরণ করা হয়। সেই ইনসুলিনগুলোকে নিয়ে সংগ্রহ করে এই বাজারজাতকরণ করা হয়। এইটা হচ্ছে হিউম্যান ইনসুলিন বা হিউমিউলিন। সেটা তৈরি কিভাবে প্রস্তুত করা হয় সেটাও যেমন পড়ে, বা হিউমিউলিন কি, তার গুরুত্ব কি। এই যে চিকিৎসা ক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ লেখো, তখন কিন্তু আমি এই ইনসুলিন ঢোকাতে পারি। অনেক ভ্যাকসিন প্রস্তুত করা হয় এই জৈব প্রযুক্তির দ্বারা। গত বছর যেমন আমরা জিএমও এইগুলো একটু পড়ে গেছে, মানে আমরা জিন পরিবর্তন করে অনেক শস্য তৈরি করেছিলাম, জানি আমরা বিটি বেগুন, বিটি কটন। এই যে বিটি কথাটা কোথা থেকে এসেছে, আমরা দেখো ব্যাসিলাস থুরিনজিয়ানসিস নামক ব্যাকটেরিয়া, যেখান থেকে টক্সিক পদার্থ ক্ষরণ করে তারা, নিভ জিন আছে তাদের, সেই জিন থেকে বিষাক্ত পদার্থ ক্ষরণ করে। সেই জিনটা যদি আমি বেগুন গাছে ঢুকিয়ে দিতে পারি ভ্রূণ অবস্থাতে, বেগুন গাছটা বড় হলে সারা দেহেই সে বিষ তৈরি করতে পারবে, বেগুনেও তৈরি করতে পারবে। ফলে বেগুনের যে ব্রিঞ্জাল পেস্ট, বেগুনের পোকা, সে বেগুনের মধ্যে আক্রমণ করতে পারবে না, ফলে বেগুনটা সুগঠিত। আমরা এই যে বিটি কটন, তুলোর মধ্যে যদি পোকা আক্রমণ করে, তাহলে তুলোর তন্তুগুলোকে কেটে কেটে দেবে, সেখান থেকে আমরা সুতো পাবো না, পোশাক তৈরি হবে না। তাহলে আমাদের এই কটনটাকে সুরক্ষিত রাখার জন্য ওই জিনটাকে ওই কটন গাছে ঢোকানো হয়, এগুলোকে বলে বিটি কটন। আমরা ফ্লেভার সাভার টমেটো এগুলো অনেক আমরা পাবো। এই জায়গা থেকে যদিও আমরা গত বছর এইগুলো টাচ করেছে বলে আমি এই দিকটা বলছি যে ডিএনএ টেকনোলজির এই যে এই জৈব প্রযুক্তিবিদ্যার তার ধাপগুলো কি কি, ভেক্টর কি, প্লাজমিড কি, এগুলো আমরা আবার প্লাজমিডের গঠন করতে পারি। একটা প্লাজমিডে PBr322 এগুলো আসতে পারে, তার গঠন লেখো, এইরকমও আসতে পারে। আবার এখানে দেখবো যে পেটেন্ট বায়োপাইরেসি, এইগুলো কি, এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসে। বায়োপাইরেসি মানেই মানে একটা কুপথে যাওয়া, মানে একটা নিজেদের অধিকার থেকে অন্যকে অধিকার কেড়ে নেওয়া। যেমন আমরা নিম গাছের গুরুত্ব আমরা জানি, নিম গাছ থেকে অনেক কিছু হয়। সেখানে আমেরিকার একটা কোম্পানি এসে নিম গাছের পেটেন্ট নিয়ে নিল। এই যে বায়োপাইরেসি, অপরাধী তারা, সেইখান থেকে আনার জন্য পেটেন্ট ব্যবহার করা হয়। বাসমতি রাইসের পেটেন্ট, এইগুলো যেন একটু মাথায় থাকে। তারপরে আমরা আসবো এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এই বায়োটেকনোলজিতে ব্যবহার করা হয়। যেমন EcoR1, তার প্যালিন্ড্রোমিক সজ্জাক্রম কি, বইতে এবার চার্ট করে দেওয়া আছে, ওইগুলোরও কিন্তু 2-1টা পড়ে। এরপরে আমরা আসবো একদম শেষ ইউনিট বলা যেতে পারে, বাস্তুবিদ্যা ও পরিবেশ। সেখানে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে কোনো একটা নির্দিষ্ট স্থানে সজীব উপাদান জড় উপাদানের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়ায় যে বসবাস রীতি গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। এইখানে আমরা একটু বড় হয়েছি, প্রশ্নগুলোতে একটু অন্যরকম হবেই, যে হ্যাবিটেট ও নিচের মধ্যে পার্থক্য। হ্যাবিটেট মানে বাসস্থান, আমরা জানি, একটু আগে বললাম যে একটা নির্দিষ্ট বাসস্থানে, যেমন পুকুর একটা বাসস্থান, কি সমুদ্র একটা বাসস্থান। এইরকমও MCQ আসে যে একটা স্থায়ী বাস্তুতন্ত্রের নাম লেখো, মানে সেটা ধ্বংস হয় না, বেশি দূষণ হয় না। আমরা যদি বলি মহাসমুদ্রের বাস্তুতন্ত্র, সেখানে তৈল দূষণ কি, মহা ডাস্টবিন বলা হয় সমুদ্রকে, যেখানে গোটা পরিবেশের মানে দূষক পদার্থগুলো গিয়ে জমা হচ্ছে সেখানে, তাও কিন্তু তার বাস্তুতন্ত্রটা বজায় থাকে। সেইগুলো আমরা এখানে অনেক বায়োম পাবো, তুন্দ্রা বায়োম, নিরক্ষীয় অঞ্চলের, ক্রান্তীয় অঞ্চল, এরকম অনেক বায়োম, তারও বৈশিষ্ট্য বা সেখানে পাওয়া যায় এমন জীবেরও নাম এইখানে যেমন থাকে। একটু আগে যেটা বলছিলাম যে বাসস্থান আর নিচের মধ্যে পার্থক্য কি, নিচ আমরা দেখবো যে কোনো জীবের কোনো স্থানে বাসস্থান এবং তাদের আন্তঃক্রিয়া বা তার ক্রিয়া, সেইগুলোকে বলা হয় নিচ, মানে সে কারো উপর প্রভাব ফেলে কিনা। যেমন একটা জায়গায় যদি বাঘ থাকে, সেখানে হরিণের সংখ্যা কমবে, এই যে ও আছে বলে আর একজন কমলো, এইগুলোকে বলে আন্তঃক্রিয়া। আবার যদি বাঘ কমে যায় তখন হরিণের সংখ্যা বাড়বে। আবার কোনো জায়গায় যদি হরিণ বেড়ে যায় সেখানে কিন্তু ঘাস কমবে, কারণ তাদের খাদ্য খাবে। একটা জায়গায় খাদ্য বাসস্থান, ডারউইন বলেছিলেন যে কোনো একটা নির্দিষ্ট স্থানে খাদ্য বাসস্থান সীমিত,
সেই জায়গাতে যদি মানে খাদক বেড়ে যায় তাহলে খাদ্যটা কমে যাবে। আবার সেইখানে যদি খাদ্য কমে যায় তখন খাদকের মধ্যে আন্তঃপ্রজাতি সংগ্রাম হবে, তখন এই যে আন্তঃপ্রজাতি পরিবেশের সঙ্গে সংগ্রাম, জীবন সংগ্রাম, তখন যারা জিতে থাকবে তারাই টিকে থাকবে। এইগুলো আমরা এই যে বাস্তুতন্ত্রের এইখানে আরও দেখবো যে শক্তি প্রবাহ, খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, এইগুলোও যেমন দেখবো। আবার এইখানে দেখবো যে বয়স ভিত্তিক পিরামিড একটা বাস্তুতন্ত্রে, আমরা যদি হিউম্যান পপুলেশন দেখি, মানুষের পপুলেশন, সেইখানে দেখবো বয়স ভিত্তিক পিরামিডকে 3টে ভাগে যদি আমরা ভাগ করি, যে বয়সকে প্রি রিপ্রোডাক্টিভ, যারা এখনো প্রজনন ক্ষমতা পায়নি তারা একটা দলে, তারপরে রিপ্রোডাক্টিভ 60 বছর পর্যন্ত, 12 থেকে 60 বা 10 বছর থেকে 60 বছর, আবার দেখবো 60 থেকে বৃদ্ধ অবস্থাতে পোস্ট রিপ্রোডাক্টিভ স্টেজ। এই 3টে স্টেজকে একটা পপুলেশনে যদি আমি সাজাই তাহলে দেখা যাবে কোনোটা ত্রিভুজের মতো, কোনোটা উল্টানো কলসির মতো, আবার কোনোটা ঘণ্টাকৃতির। এদের মধ্যে এইরকম আসতে পারে যে কোনটা স্টেবল বা কোনটা ক্রমবর্ধমান বা কোনটা ধীরে ধীরে সেই পপুলেশনটা ক্ষয়িষ্ণুর দিকে যাচ্ছে। যেখানে আমরা দেখব যে প্রি রিপ্রোডাক্টিভের স্টেজ, যারা এজ গ্রুপ তারা অনেক বেশি আছে, তারপরে রিপ্রোডাক্টিভ, তারপরে পোস্ট রিপ্রোডাক্টিভ, তারা ধীরে ধীরে প্রজনন ক্ষমতা পাবে, তারপরে পপুলেশনটা কিন্তু বাড়বে, তারা গ্রোয়িং পপুলেশন। আবার দেখবো ঘণ্টাকৃতির ক্ষেত্রে সেইটা প্রি রিপ্রোডাক্টিভ প্রায় সমান, আর পোস্ট রিপ্রোডাক্টিভটা অনেকটা কম, বৃদ্ধ অনেক কম, সেই ক্ষেত্রে তারা স্টেবল হয়। আবার দেখবো ওই কলসির মতো যেটা উল্টানো আর্ম, সেখানে আমি দেখবো যে পোস্ট রিপ্রোডাক্টিভ বেশি, রিপ্রোডাক্টিভও বেশি, কিন্তু সন্তান উৎপাদনের ক্ষমতা কম, যারা প্রি রিপ্রোডাক্টিভ শিশু কম অনেক। ফলে পরবর্তীকালে ওরা যখন বৃদ্ধ হয়ে মারা যাবে, এরা বড় হয়ে সংখ্যাটা অনেকটা কম, সেটা ক্ষয়িষ্ণু। এইগুলো বলছি বয়স ভিত্তিক পিরামিড, সেটাও যেন থাকে। আবার আমরা দেখব যে এস আকৃতির কার্ভ, পপুলেশনের গ্রোথ কার্ভ, আবার যে আকৃতির কার্ভ, সেইগুলো কোথায় দেখা যায়, বা মানে এস আকৃতির, যেমন একটা এরকম করতে পারে যে মানুষের পপুলেশন কোন ধরনের গ্রাফের মধ্যে ফেলো, তুমি যুক্তি দাও, সেটা তুমি সিগময়েড কার্ভ, এস আকৃতির কার্ভের মধ্যেই ফেললে তার একটা যুক্তি দিতে হবে। কারণ তার আমরা দেখব যে সেখানে ল্যাগ পিরিয়ড, লগ পিরিয়ড কি স্টেবল পিরিয়ড, যেটা সেইখানে সেই ল্যাগের ক্ষেত্রে কেমন, লগের ক্ষেত্রে কেমন, সেগুলো তুমি ব্যাখ্যা করতে পারবে। আবার এইরকম আসবো যে আকৃতির কার্ভ, যেমন এই যে এই শীতের একটু আগে তখন অনেক শ্যামা পোকা ছিল, সবুজ সবুজ পোকাগুলো, সেইগুলো একটা সময় প্রচুর বাড়ে, দোকানদানিতে দেখবে সেখানে মানে শপিং করা যায় না, পোকা চলে আসে, সেইখানে দেখবো কিছুদিন পরে দেখা গেছে তাদের পপুলেশনটা একদমই চলে যায়। এরপরে আসি এই যে এখানে ওই যে মানে এস আকৃতির, যে আকৃতির একটু শ্যামা পোকার কথা বলছিলাম, তাদের পপুলেশনটা একটা সময় প্রচুর বেড়ে গেল, তারপরে ফট করে কমে গেল। সেই যে একটা ক্যারিং ক্যাপাসিটিতে পৌঁছানোর পরেও তারা ধ্বংসপ্রাপ্ত হয়, সেটা যে আকৃতির। যেমন আমি এই বর্ষাকালের সময়, এখন শীতকাল, এর আগে বর্ষাকাল ছিল, সেই সময় গ্রাম্য রাস্তার ধারে প্রচুর ঘাস ছিল, সেই ঘাসগুলো এখন কিন্তু একদম প্রায় শূন্য। সেটা প্রকৃতির ঠান্ডার জন্য হোক বা শিশির পাতের জন্য হোক বা যাই হোক, তারা কিন্তু কমে গেল। এই যে একটা সময় প্রচুর বেড়েছিল, এইগুলো যে আকৃতি গ্রাফের উদাহরণ। মানে আমি বলতে চাইছি যে একটু যেন প্রকৃতির সঙ্গে বা একটা উদাহরণের সঙ্গে আমরা পড়ি, তাহলে সেইগুলো একটু ব্যাখ্যা করতেও সুবিধা হবে, যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন দুক না কেন আমরা সেগুলো কিন্তু লিখতে পারবো। তারপরে আমরা আসব যে এইখানে জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, এগুলো আমরা ছোটবেলা থেকে, যে 9 থেকে পড়ে আসছি। জীববৈচিত্র্য, সেটা এক্সিটু ইনসিটু সংরক্ষণ, তার সুফল কুফল, এগুলো কিন্তু আসবে। আমরা যদি দেখি এক্সিটু সংরক্ষণ, সিটু মানে বাসস্থান, সেটা এক্স মানে নিজস্ব বাসস্থানের বাইরে, সেই নিজস্ব বাসস্থানের বাইরে মানে এমনি আমরা দেখি যে বনজ সম্পদ বা এমনি জীবের বাসস্থান কি বনভূমি, সেখান থেকে বাইরে মানে বনভূমি থেকে বের করে যখন চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন এই সকল জায়গায় বা ক্রায় সংরক্ষণ এইভাবে সংরক্ষণ করে রাখছি, তাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। সেই এক্সিটু সংরক্ষণের কুফল কি? আমি যদি চিড়িয়াখানার কথা বলি, তার কুফল কি? আমি তো সুফল বলতেই পারি, কারণ সেখানে অনেক রোগের হাত থেকে তাদেরকে চিকিৎসা করা হয়, আরও অনেক কিছু, তাদেরকে খাদ্যের সন্ধানে দৌড়াতে হয় না, যে একদিন খাদ্য, অনেক সময় অনেক জীব আমরা দেখেছি খাদ্যের অভাবে মারা যায়, কি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মারা যায়। আমরা চিড়িয়াখানাতে এরকমও দেখেছি, অনেক পেপার বা মানে টিভি খবরে দেখেছি যে প্রচণ্ড গরম পড়েছে, খাঁচার মধ্যে জল স্প্রে করে তাদেরকে ঠান্ডা করা হচ্ছে, বা আরও অনেক অনুকূল পরিবেশ তৈরি করা হয়। সেটা প্রকৃতিতে থাকলে এত কিছু মানে সুবিধা পেত না।
সেই জায়গায় আমরা দেখব এর কুফলও আছে, সেইগুলো আমাদের একটু খুঁটিয়ে পড়তে হবে। অনেক সময় দেখবো যে প্রাকৃতিক পরিবেশে থাকার ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি গড়ে ওঠে, তাদের বৃদ্ধি অনেক ভালো হয়, প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে অনেক সুবিধা হয়। আর কি দেখবো যে তাদের প্রজনন হার এক্সিটু সংরক্ষণ অনেক কম হয়। একটা খাঁচার মধ্যে স্ত্রী বাঘ পুরুষ বাঘ রাখা হলেও তাদের প্রজনন হার অনেক কম হয়। সেইখানে আবার দেখবো যে প্রকৃতিতে থাকলে ইনসিটু সংরক্ষণ তার সুফল ঠিক এর উল্টোটা হবে। সেইখানে যেমন প্রকৃতির সঙ্গে লড়াই করা, কি এই যে রোগ খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করে অনেক মারা যেতে পারে, আবার প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে না বাঁচতে পারে অনেক জীব মারা যায়। আবার দেখবো যে সেখানে সুফলও আছে, প্রকৃতির সঙ্গে লড়াই করা, তাদের মধ্যে অন্য নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার, প্রকৃতির সঙ্গে লড়াই করতে করতে এই সুফলগুলোও যেমন আছে। আবার আমরা দেখবো যে তারা প্রজননের হারটা অনেক বেশি হয়। এইগুলো এক্সিটু ইনসিটু সংরক্ষণ, তার মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ, স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক এই সম্পর্কে মোটামুটি ধারণা আছে, সেইগুলো যেমন। আবার আসবো যে জীববৈচিত্র্যর অবলুপ্তির কারণ কি, এই যে সেটা 1 নম্বর কারণ বলা যেতে পারে শিকার। সেইখানে এই যে শিকার, কিছুদিন আগে সুন্দরবনে একটা নৌকা পাওয়া গেল পুরো চিতল হরিণের চামড়া ভর্তি, যারা মানে হরিণ শিকার করে চামড়া নিয়ে পালাচ্ছিল তারা বনকর্মীদের দেখে ভয়ে পালিয়ে গেছে, নৌকাটা পড়ে আছে। এই যে এতগুলো হরিণকে হত্যা করলো, এই এর ফলে অনেক কমে যাচ্ছে। আগে আমাদের দেশে চিতা ছিল, এখন আমাদের দেশে চিতা নেই। মানে চিতাবাঘ এক নয়, চিতাবাঘ আছে আমাদের দেশে কিন্তু চিতা নেই। সেই চিতা আকবরের সময়ে দেখা যাচ্ছে যে একটা তার মানে সংগ্রহশালায় 1500-2000 করে চিতা রাখতো এই মুঘল সম্রাটরা। এখন নেই, এই যে শিকার করে তাদের শেষ করে দিয়েছে। আমেরিকার পর্যটন পায়রা যখন আকাশ দিয়ে উড়ে যেত, আগে তারা অবলুপ্ত পৃথিবী থেকে, যখন আকাশ দিয়ে উড়ে যেত মেঘের মতো যেত, ছায়া পড়তো তাদের। কেউ বললো দেখ আমি না দেখে 10টা গুলি করে 10টা পায়রাকে মারছি। এইভাবে শিকার করতে করতে তারা পৃথিবী থেকে হারিয়ে গেল। এই শিকার, এই যে জীববৈচিত্র্য অবলুপ্তির একটা প্রধান কারণ। প্রাকৃতিক বিপর্যয় তো আছেই, বন্যা খরা এগুলো আছে, অনেক ডিজিজ আছে, এগুলো তো আছেই, এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক, এরকম কত ডিজিজ আছে যার ফলে কত জীব হারিয়ে যায়, সেগুলো তো আছেই। তার মধ্যে আবার বাসস্থান ধ্বংস, গাছ কাটা, বৃক্ষরোপণ, ডিফরেস্টেশন, এগুলো আমরা তো জানি। সেইগুলোকে কিভাবে আবার পুনঃস্থাপন করা হয় তার উপায়, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়, তার জন্যই যে বনভূমি সংরক্ষণ কি বৃক্ষরোপণ এইগুলো তো আছে, সেইগুলো আমরা পাবো। তারপরে আমরা আসব পরিবেশগত বিষয়, সেইখানে অনেক দূষণ আমরা পাবো। এই দূষণ থেকে কিন্তু 5 নম্বরের জায়গাতে আসেই ওজোন হোল ডিপ্লিশন, ওজোন হোল কিভাবে হয়, বা গ্রিন হাউস গ্যাস, এগুলো আছেই। তারপর শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ। শব্দ দূষণ আমাদের মানব শরীরের উপর কি কি প্রভাব ফেলে, বা হৃৎপিণ্ডের মানে সংবহন তন্ত্র কি শ্রবণ তন্ত্র তার উপরে কি প্রভাব ফেলে, এইগুলোও যেমন আসতে পারে। আবার বায়ু দূষণের ক্ষেত্রেও আসতে পারে, যে এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। আবার দেখবো সেকেন্ডারি মানে গৌণ দূষক, প্যান, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, তারা কিভাবে তৈরি হয়, অ্যাসিড বৃষ্টি কিভাবে হয়, স্টোন ক্যান্সার কি, এইগুলোও যেমন এখানে আসে পরিবেশ দূষণ। আবার পরিবেশ বাঁচাও আন্দোলন আছে, এই চ্যাপ্টারের শেষে আমরা দেখব, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবারে আমরা চিপকো আন্দোলন খুব নাম শুনেছি, চিপকো আন্দোলন, সুন্দরলাল বহুগুণা, সেইগুলো তো আছেই। তার সঙ্গে আমরা সাইলেন্ট ভ্যালি আন্দোলন আছে, কেরালার পালাক্কাড়, সেই জায়গাতে হয়েছিল। আবার দেখবো দাসলি গ্রাম স্বরাজ্য মন্ডল আন্দোলন, DGSM এর পুরো নাম লেখো, এইরকমও আছে। সেখানে চণ্ডী প্রসাদ ভট্ট, এইগুলো আছে, অমৃতা দেবী বিষ্ণই। প্রত্যেকেরই আন্দোলনের পটভূমি বা কোন জায়গাতে হয়েছিল, কারা নেতৃত্ব দিয়েছিল, সেইগুলো যেন একটু জাস্ট 2 নম্বরের মতো করে রেডি করা। বা এই যে আমি একটু আগে বললাম, হয়তো এরকম পড়লো যে গ্রিন হাউস প্রভাব লেখো, তার সঙ্গে পড়লো যে এই যে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের প্রধান নেতৃত্বে কে ছিলেন, কি অমৃতা দেবী বিষ্ণই, জয়পুরে যে আন্দোলনটা হয়েছিল তার পটভূমি ব্যাখ্যা করো, কি তার সুফল লেখো। এই যে আজকে চিপকো আন্দোলনের ফলে কোন কোন জায়গাতে কেমনভাবে গাছগুলোকে রক্ষা করা হচ্ছে, সেইগুলো মানে তার যে সুফল, সেইগুলো যেন এখানে ব্যাখ্যার মতো থাকে। মাঝখানে আমি আরো একটা চ্যাপ্টার ছেড়ে গেছি, সেইখানে প্রথমে থেকে শুরু করেছিলাম এই যে স্বাস্থ্য, সেইখানে আমাদের একটু বলা হয়নি, মানে হিউম্যান ওয়েলফেয়ার, মানব কল্যাণে অণুজীব কি, খাদ্য উৎপাদনে উন্নতি সাধন,
আর তার সঙ্গে স্বাস্থ্য রোগ, এই তিনটে জায়গাতে আমি একটু ছেড়ে গেছি, একটু এগিয়ে চলে এসেছিলাম। সেই জায়গাতে একটু বলে দিই, সেইখানে আমরা দেখবো যে স্বাস্থ্য, সেইখানে অ্যান্টিবডি বা অনাক্রম্যতা, সহজাত অনাক্রম্যতা, নিষ্ক্রিয় অনাক্রম্যতা, এইগুলো যেন একটু মাথায় থাকে। বা এইগুলো তো আমরা ছোটবেলা থেকেই পড়েছি যে মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি থাকে, কি আমাদের চোখের জলে কোন অ্যান্টিবডি থাকে, কি রক্ত সিরামে, ব্লাড সিরামে সব থেকে বেশি কোন পরিমাণে মানে সব থেকে বেশি কোন অ্যান্টিবডি পাওয়া যায়, বা পেন্টামেরিক অ্যান্টিবডি কোনটা, মনোমেরিক কি, বা একটা আদর্শ অ্যান্টিবডির যে দুটো আলফা চেন, দুটো বিটা চেন, এইগুলো আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো কিভাবে সাজানো থাকে, সেইগুলোও যেমন থাকে। এখানে কিছু কিছু আমাদের অনাক্রম্যতাতে সাহায্যকারী কিছু কোষ আছে, ন্যাচারাল কিলার সেল, মাস্ট সেল, ম্যাক্রোফাজ কোষ। যদি এইরকমও পড়ে যে ম্যাক্রোফাজ কোষ কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে, আমরা দেখব মনোসাইট কিভাবে ম্যাক্রোফাজ কোষ, বা একটা ম্যাক্রোফাজ কোষের উদাহরণ দাও, যে সকল কোষগুলো জীবাণুদের গিলে মেরে ফেলে, তারা ফ্যাগোসাইটোসিস কোষ, ম্যাক্রোফাজ কোষ। তারা কোথা থেকে আসে ম্যাক্রোফাজ কোষ, তাদের উদাহরণ যেমন কুপফার কোষ আছে, মাইক্রোগ্লিয়া কোষ আছে ব্রেনে। এইগুলো যেন একটু পরিষ্কার ধারণা থাকে। তারপরে আমি বিভিন্ন রোগ সম্পর্কে আসি। এবারে কিন্তু ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস, উচেরিয়াসিস, এইগুলো একটু ইম্পর্টেন্ট আছে। সেইখানে আমি দেখবো যে ম্যালেরিয়ার যে দুটো চক্র, মনুষ্য চক্র আর মশকি চক্র, সেইগুলো কোন দশায় কার সংক্রমণকারী দশা, কে কার নির্দিষ্ট পোষক, অন্তর্বর্তী পোষক। একটু বলে দিই যে প্যাথোজেন আর পোষক, এই জায়গাটা একটু যেন পরিষ্কার ধারণা থাকে। অনেক সময় নির্দিষ্ট পোষক আর অন্তর্বর্তী পোষক গুলিয়ে ফেলে। যে ম্যালেরিয়া জীবাণুর আমরা জানি প্লাজমোডিয়াম, সবাই জানি তার 4টে প্রজাতি আছে, সেটাও জানি, প্লাজমোডিয়াম ভাইভক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ম্যালেরি, এরকম আছে। তার ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড বা কার কত সময় অন্তর অন্তর জ্বর উঠে, কোনটা দেখবো 48 ঘন্টা অন্তর জ্বর, কারো 72 ঘন্টা অন্তর জ্বর উঠে, সেটা কোন ম্যালেরিয়ার ক্ষেত্রে, সেইগুলোও যেমন একটা চার্টের মতো নিজেরা তৈরি করে নেবে। তার সঙ্গে একটু বলি যে এই যে পোষক সম্পর্কে, নির্দিষ্ট পোষক কাকে বলে, আর পরজীবী মানে তো জানি যে যে সকল জীব নিজেদের থেকে খাদ্য তৈরি করতে পারে না, তারা খাদ্য বাসস্থানের জন্য অন্য জীবের উপর, অন্য প্রজাতির জীবের উপর নির্ভরশীল হয়, তাদেরকে পরজীবী বলে। সেই পরজীবী যখন আমাদের রোগ সৃষ্টি করে, সেটা প্যাথোজেন। সেই প্যাথোজেনের ক্ষেত্রে হোস্ট বা পোষক দরকার হয়। সেইটা দুরকম বলতে চাইছি, যে নির্দিষ্ট পোষক, ডেফিনিটিভ হোস্ট, আর ইন্টারমিডিয়েট হোস্ট, অন্তর্বর্তী পোষক। সেইখানে দেখবো ডেফিনিটিভ হোস্ট মানে যে পোষকের দেহে পরজীবীর যৌন জনন দশা সম্পন্ন হয়। ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখবো স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেটের মিলন মশকির, স্ত্রী অ্যানোফিলিস মশকির দেহে সম্পন্ন হয়। তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশকি কিন্তু ম্যালেরিয়া পরজীবীর নির্দিষ্ট পোষক। আর অন্তর্বর্তী পোষক আমরা মানুষরা, কারণ আমাদের দেহে অযৌন জনন দশা, যে পোষকের দেহে পরজীবীর অযৌন জনন দশা সম্পন্ন হয় তাকে বলে অন্তর্বর্তী পোষক। যেমন আবার আমরা যদি উচেরিয়ার ক্ষেত্রে দেখি, উচেরিয়া ব্যাংকপটি, ফাইলেরিয়া, গোদ রোগ, এলিফ্যান্টিয়াসিস, তার ক্ষেত্রে দেখবো নির্দিষ্ট পোষক কিন্তু মানুষ, সেখানে মানুষের দেহে যৌন জনন সম্পন্ন হয়। আবার অন্তর্বর্তী পোষক কিউলেক্স মশকি। আবার এখানে দেখবো অ্যাসক্যারিয়াসিস দ্বারা সংক্রামিত হলে যে রোগের যত লক্ষণ দেখা যায়, ক্ষুধামান্দ, বমি বমি ভাব, জ্বর, হালকা জ্বর, এইগুলোও যেমন থাকে, সেইগুলোর ক্ষেত্রে দেখবো তাদেরকে বলে লোয়েফার সিনড্রোম। এই একত্রে এই ডিজিজের লক্ষণগুলোকে একত্রে বলে লোয়েফার সিনড্রোম। সেই ক্ষেত্রে আমরা দেখব তাদের কিন্তু কোনো বাহকের দরকার হয় না, কেরিয়ার নেই। সেইগুলো কিভাবে সংক্রামিত হয়, এই প্রত্যেকটা যেগুলো আমি বলছি প্যাথোজেনের, তাদের সংক্রমণ পদ্ধতি, রোগগুলো কিভাবে সংক্রামিত হয়, তাদের ইনকিউবেশন পিরিয়ড, কতদিন পরে রোগের লক্ষণ প্রকাশ পায়, আর রোগের লক্ষণগুলো কি, আর চক্রটা কিভাবে সম্পন্ন হয়, সেইগুলো যেন এখানে মাথায় ধারণা থাকে। তারপরে আমি আসবো খাদ্য উৎপাদন উন্নতি সাধন। সেই খাদ্য উৎপাদন উন্নতি সাধনের মধ্যে এবারে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যে মাছের ক্ষেত্রে আমরা যদি আসি, আমরা খাদ্য উৎপাদনের উন্নতি সাধনের ক্ষেত্রে কিভাবে খাদ্যের গুণমান বাড়াবো, বায়োফর্টিফিকেশন। যদিও গত বছর বায়োফর্টিফিকেশন, এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন পড়ে গেছে। আমরা এবারে দেখবো যে অন্যভাবে, যে পোলট্রি বার্ড, পোলট্রি মানেই কিন্তু শুধু মুরগি নয়, আমরা দেখবো অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন মাংস ও ডিম প্রদানকারী পাখিদেরই পোলট্রি বলে। সেখানে কোয়েল পাখিও একটা পোলট্রির মধ্যে পড়ে, টার্কিও পোলট্রির মধ্যে পড়ে, হাঁসও পড়ে, আবার দেখবো মুরগিও পড়ে। তেমনি যে পোলট্রি এই চ্যাপ্টার থেকে, যেমন নাগেশ্বরী,
নিম্নলিখিত কার ব্রিড, এই ব্রিড কথাটা আমি পরে আসছি। সেখানে দেখবো হাঁসের একটা ব্রিডের নাম নাগেশ্বরী। আমরা মুরগির ব্রিডের সঙ্গে অনেক ধারণা পেয়েছি, যেমন রোড আইল্যান্ড রেড, সাসেক্স, লেগ হর্ন, এরকম মিনোরকা, চাটগাঁও অনেকে বলে, আসিল, ঘোগাস, এইরকম অনেক ব্রিড পাচ্ছি। ব্রিড হচ্ছে একই প্রজাতিভুক্ত, একই রকম দেখতে, একই অঞ্চলে বসবাসকারী জীবগোষ্ঠীকে ব্রিড বলে। যেমন আমি এই যে রোড আইল্যান্ড রেড, সেইগুলো আবার এইগুলোকে ব্রিড বলছি, সেটা আমেরিকান ব্রিড, ভূমধ্যসাগরীয় ব্রিড, ইংলিশ ব্রিড, এইগুলো যেন একটু মাথায় ধারণা থাকে, মানে মুরগির ব্রিড সম্পর্কে একটু ধারণা। আবার মানে খাদ্যের যোগানের উপর ব্রিডের ভাগও আছে, যেমন টেবিল ব্রিড কি, লেইং ব্রিড কি, ডুয়াল পারপাস ব্রিড কি। যেমন যে মুরগি শুধু ডিম দেওয়ার জন্য তাদেরকে প্রতিপালন করা হয় সেগুলো লেইং ব্রিড, আবার যাদেরকে শুধু মাংস উৎপাদনের জন্য প্রতিপালন করা হয় সেগুলো টেবিল ব্রিড, যে টেবিলে মাংস হিসাবে উঠছে। আবার ডুয়াল পারপাস কি, যে যেগুলো মাংসও দেবে আবার ডিমও দেবে, সেই রকম ব্রিড সম্পর্কে একটু ধারণা থাকে। আবার মুরগির কিছু কিছু রোগ আছে, সেই রোগের ক্ষেত্রে একটু ক্লারিফিকেশনটা করে দিই, যেটা পড়তে সুবিধা হবে। সেইখানে আমি একটা ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এইগুলো একটু করে রাখবো, যে পুলোরাম ডিজিজ কি, ফাউল কলেরা কেমন, এইগুলো যেন একটু ধারণা থাকে। সেগুলোর লক্ষণ সে সবই খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়, মাথা ঝুঁকিয়ে থাকে, ঝিমুনি, সেগুলো মোটামুটি 19-20 লক্ষণের মধ্যে পড়ে। কিন্তু মুরগির একটা প্রোটোজোয়া ঘটিত রোগের নাম লেখো, মুরগির একটা ভাইরাস ঘটিত রোগের, তখন কিন্তু হোঁচট খাবে। আমি ওই জন্য বলছি টাচ, মানে একটু চার্টের মতো করে রাখলে সেটা সুবিধা হয়। তারপরে আমি আসি মাছের ক্ষেত্রে। মাছের ক্ষেত্রে গত বছর নিবিড় মিশ্র মৎস্য চাষ করেছিল এগুলো। এবারে আমি আসবো এখানে মেজর কাপ মাইনর কাপের মধ্যে পার্থক্য কি, কার্প কি, যদি এরকমও পড়ে। কার্প মানে পোনা মাছ। সেই পোনা মাছের ক্ষেত্রে যে সকল টিলিওস্ট অস্থিযুক্ত মাছের মাথায় আঁশ থাকে না, পটকা থাকে, সেইগুলোকে আমরা পোনা মাছ বলছি। সেই কার্পের ক্ষেত্রে মেজর যেগুলো আকৃতিতে বড় হয়, রুই, কাতলা, মৃগেল, এগুলোও যেমন আছে, তেমনি আমরা মেজর কার্পের ক্ষেত্রে পুঁটি, বাটা, এগুলোও আমরা পাবো। তার সঙ্গে পুরুষ কার্প, স্ত্রী কার্পের পার্থক্য আসতে পারে, কারণ গত বছর পিটুইটারি কিভাবে নির্যাস প্রস্তুত করা হয়, হাইপোফাইজেশন, সেটা পড়ে গেছে। কিন্তু পিটুইটারি আমি ইঞ্জেকশন দেওয়ার আগে স্ত্রী মাছ পুরুষ মাছকে তো আমাকে বাঁচতে হবে, তবে তো তার প্রণোদিত প্রজনন করাবো। তাহলে স্ত্রী মাছ পুরুষ মাছ তুমি চিনবে কিভাবে, তাদের একটা পার্থক্য আছে, সেইগুলো একটু মানে রাখা ধারণা। তারপরে আমি আসবো যে মাছেরও কিছু কিছু ফুলকা পচন, মাছেরও কিছু কিছু রোগগুলো এখানে পড়তে হবে, যে ফুলকা পচন, পাখরা পচন, এইগুলো আছে। তারপরে আমি একটা চ্যাপ্টারে আসবো, যে এইখানে এই যে মানে অণুজীবের, মানব কল্যাণে অণুজীব, সেইখানে এবারে যেটা আসবে সিওয়েজ ট্রিটমেন্ট। অনেক অণুজীব আমরা ব্যবহার করে থাকি, আমরা দইয়ের সঙ্গে অণুজীব খাই, ব্যাকটেরিয়া খাই, ল্যাক্টোব্যাসিলাস ট্রাইকোডেস। আবার অনেক অন্য খাদ্য, ইয়োগার্ট, নান ইত্যাদি ইত্যাদি, পনির, তার মধ্যে অনেক ব্যাকটেরিয়া এরকম মিশিয়ে আমরা এইটুকু জানি, রুটি বেকারি শিল্পে সেখানে ইস্ট ব্যবহার করা হয়। ইস্ট একটা অণুজীব, স্যাকারোমাইসিস সেরিভিসি, একটা এককোষী ছত্রাক, সেটাও ব্যবহার করা হচ্ছে। এইগুলো তো খাদ্য মানে প্রণালীতে অণুজীবের ব্যবহার। ভ্যাকসিন তৈরিতে আমরা, টিকা, তাতেও আমরা অণুজীবের ব্যবহার করি। আবার দেখব যে অনেক অণুজীব ব্যবহার করে নালা নর্দমাকেও, তার যে জল তাকেও পরিষ্কার করা হয়। সিওয়েজ, আমরা জানি সিওয়েজ ট্রিটমেন্ট। আবার বায়োগ্যাসও তৈরি করা হয়। মিথেনোজেনাস কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা গোবরের সঙ্গে মিশিয়ে তাদেরকে মানে মিথেন গ্যাস তৈরি করে বায়োগ্যাস তৈরি করা হয়, তার আমরা সুফল, তার ব্যবহার আমরা জানবো। আর এইখানে আমি এই যে সিওয়েজ ট্রিটমেন্টটাকে বলছি, এবারে একটু দেখে রাখবে। সিওয়েজ ট্রিটমেন্টের বিভিন্ন ট্যাঙ্ক আছে, যে প্রথমে গোটা মিউনিসিপ্যালিটির জল একটা জায়গাতে রাখা হলো, আরো অনেক আছে, প্রজেক্ট আছে, সেইখানে গোটা হয়তো অত ধরবে না, কিছু কিছু জায়গা সেইখানে রেখে প্রথমে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, তারপরে স্কিমিং ট্যাঙ্ক, মানে যেগুলো থিতিয়ে পড়লো তারপরে নালা দিয়ে আবার একটা ট্যাঙ্কে ঢোকানো হলো, সেইখানে যেগুলো ভাসছে থার্মোকল, পলিথিন, সেইগুলোকে ছেঁকে নেওয়া হলো। তারপরে পরবর্তী ট্যাঙ্কে এই যে জীবাণু, অণুজীব, অনেক অণুজীব যারা জৈব বস্তুর বিয়োজন ঘটিয়ে জৈব বস্তুকে পরিষ্কার করে, তাদের মলমূত্রও থাকে সুয়েজের মধ্যে, সেইগুলোকে পরিষ্কার করা। তারপরে ক্লোরিন মিশিয়ে, আমরা দেখব ব্লিচিং পাউডার বা ক্লোরিন মিশিয়ে সেইটাকে আবার চাষের জমিতে, আবার অন্য অন্য কাজে ব্যবহার করা যেতে পারে।
এই যে জলটাকে আবার রিসাইক্লিং করা হলো, সিওয়েজ ট্রিটমেন্ট, অনেক সময় সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের রেখচিত্র অঙ্কন করে, যে পরপর আমি ট্যাঙ্কগুলো বললাম সেইগুলো মাঝখানে অ্যারো চিহ্ন দিয়ে শুধু নাম লিখে দিলেই হবে, বা কোথায় কি ব্যাকটেরিয়া ব্যবহার করা হচ্ছে। আবার অনেক সময় সিওয়েজ ট্রিটমেন্ট পদ্ধতি ব্যাখ্যা করো, এইগুলো এখানে আসতে পারে। এই হলো আমাদের এই যে বায়োলজিক্যাল সায়েন্সেস। আমি বারবারই বলছি যে আমি যেগুলো আলোচনা করলাম অনেকেই এগুলো পড়েছো, সেগুলো আর একবার দেখবে। আবার যারা কিছু কিছু হয়তো পড়লো না, যে বলে গেলেন উনি, আমার তো এখনো দেখা হয়নি, ভয় পাওয়ার কিছু নেই, এখনো সময় আছে, দেখে রাখলেই এগিয়ে যেতে পারবে, উত্তীর্ণ হতে পারবে। একদম। স্যারের কাছে একটু শেষ মুহূর্তে একটা প্রশ্ন নিয়ে আসি। বায়োলজিক্যাল সায়েন্সেসের মতো সাবজেক্টটাতে স্যার ছবিটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এক্ষেত্রে ছবিটা কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয়? কিছু কিছু জায়গায় এই যে যেমন সিওয়েজ ট্রিটমেন্ট পদ্ধতি ব্যাখ্যা করো, একটু এই আগের গুলো কি হবে, সেই ক্ষেত্রে রেখচিত্রটা, এই যে পরপর ট্যাঙ্ক গুলো ব্যাখ্যা করলো, এই করা হয়, এরপরে থিতিয়ে ফেলা হয় ইত্যাদি ব্যাখ্যা করলো, তারপরে এই রেখচিত্রটা এঁকে দিল। বা একটা অ্যান্টিবডি নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন ওই অ্যান্টিবডিটা তার চিত্রটা অঙ্কন করে দিল। এইগুলো ছবি, বা এই যে আমি প্রথমেই বলেছিলাম এবারে স্ত্রীলিঙ্গ ধর উদ্ভিদের উৎপত্তি বর্ণনা করো, এরকম একটা প্রশ্ন পড়লো 3 নম্বর কি 4 নম্বরের জায়গায়, মানে 5 নম্বরের জায়গায় সেখানে 4+1 আর একটা অন্য প্রশ্ন ঢোকালো। যাই হোক, সেইখানে আমি দেখবো যে স্ত্রীলিঙ্গ ধর যে গর্ভযন্ত্র, সেখানে ডিম্বাণু, তার সঙ্গে সহকারী নিউক্লিয়াস, মাঝখানে নির্মিত নিউক্লিয়াস, নিচে 3টে প্রতিপাদ নিউক্লিয়াস, এই ছবিটা যেন থাকে, এটা স্ত্রীলিঙ্গ ধর উদ্ভিদ। এই রকমের বলছি। বা নিষেকের ক্ষেত্রে যদি অ্যাক্রোজোম বিক্রিয়া, অ্যাক্রোজোমটা কি, সে কিভাবে অ্যাক্রোজোম বিক্রিয়া করে, ডিম্বাণুর কাছে এসে অ্যাক্রোজোমের থলিটা ফেটে গেল, সেই ছবিটা যেন একটু দিতে পারে। মানে এইগুলো জাস্ট কনসেপ্ট থেকে একটু, একদম যে ছবি মাধ্যমিকের মধ্যে ছবির জন্য 5 নম্বর আছে সেই রকম এখানে পড়ে না। বা এইরকমও পড়ে যে শুক্রাশয়ের কোলাস্থানিক গঠন বর্ণনা করো, অনেক সময় চিত্র সহ কোলাস্থানিক গঠন বর্ণনা করতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু চিত্র দিতেই হবে। যে শুক্রাশয়ের কোলাস্থানিক গঠন কি, একটা ডিম্বাণুর বা একটা পরিণত ডিম্বথলির গঠন বর্ণনা করো, তখন নিচে একটা ছবি এঁকে দিলাম। এই ক্ষেত্রে ছবিগুলো দরকার হয়। আরো কিছু কিছু জায়গা ছেলেমেয়েরা পড়তে পড়তে বা রিপ্রেজেন্ট করতে করতে বুঝতে পারবে কোন জায়গায় ছবি, যেখানে স্যার আমাদের স্কোপ রয়েছে, যদি একটু ছবি দেওয়া যায় তাতে আবার উত্তরের মানটা অনেক বেড়ে যায়। যেমন শক্তি প্রবাহের বৈশিষ্ট্য লেখো, বা শক্তি প্রবাহ একটা বাস্তুতন্ত্রে কিভাবে সম্পন্ন হয়, উৎপাদক থেকে বিভিন্ন সারির খাদকগুলোতে কিভাবে পরপর শক্তিটা 10% করে সঞ্চালিত হয়, সেইখানে ও যদি বক্স করে করে এই ছবিগুলো দেয়, এটা প্রাথমিক খাদক, এটা গৌণ খাদক, প্রগৌণ খাদক, তাতে শক্তির পরিমাণ 10% করে করে কমিয়ে দিল, ব্যাখ্যা করলো, কিন্তু এইগুলোর ক্ষেত্রে ছবি দিতে বলছি। বেশ, অনেক দীর্ঘ আলোচনা আমরা শুনলাম। ধন্যবাদ অনেক করেই প্রাণগোপাল বাবুকে, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এবং শুধু ছিলেন নয়, আগামী বছরগুলোতেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আমরা যে প্রোগ্রাম করছি তাতেও উনি অবশ্যই থাকবেন, এই প্রত্যাশা নিয়ে। এবং ক্যামেরার ওপ্রান্তে যে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকরা রয়েছেন প্রত্যেককে বলবো, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে তার যদি একটু ফিডব্যাক আমরা পাই, তাতে আমরা একটু উদ্বুদ্ধ হব, অনুপ্রাণিত হব। আমাদের প্রোগ্রামের দোষ ত্রুটিগুলোও যদি আমাদের সামনে তুলে ধরেন, তাহলেও আমরা নিজেদেরকে মার্জিত রূপে উপস্থাপন করতে পারবো, এটা আশা রাখি পরবর্তী সময়ে। আর স্নেহের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটাই কথা বলা, যেটুকু সময় তোমাদের হাতে রয়েছে তোমরা সেটাকে ফুললি ইউটিলাইজ করো, পুরোপুরি মক টেস্ট দাও, প্র্যাকটিস করো, লেখো, এইভাবে এগিয়ে চলো, তোমাদের সাফল্য আসবেই। সবার উজ্জ্বল সাফল্য কামনা করে আজকের মতো স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।